স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। জানাবো খবরের বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। 5ই আগস্টের পরে এ ঘটনা ঘটলেও 6 মাস পর সন্ধ্যায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফায়াজ। ফেসবুকের পোস্টে আবরারের ভাই লেখেন, হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5 আগস্টের পর, অথচ জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি। ফায়াজ প্রশ্ন রাখেন, ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা, পালায় কিভাবে? এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে বুয়েটে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে। ঘটনার প্রায় 6 মাস পর সেটি জানা গেছে, যখন তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি। ঘটনা বিস্তারিত জানাতে বুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বলা যায় একটি নজিরবিহীন ঘটনা, আসামি পালানো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাও আবার আবরার ফাহাদ হত্যা মামলার। বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছে, সেখানে বিক্ষোভ কেমন দেখছেন? ছাত্রছাত্রী কারোর সাথে কথা হয়েছে কিনা? আসলে এই যে বুয়েটের সামনে যে পাশে যে শহীদ মিনার রয়েছে, সেখানে কিন্তু বিক্ষোভ করার কর্মসূচি তারা ঘোষণা করেছে। আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে রাত 11টায় এখন কিন্তু জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সেটা কিন্তু একটু যদি দেখা আমি সেই ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, যেহেতু আবরার ফাহাদের যে হত্যার যে আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি, সে কিন্তু পালিয়েছে। সেটা কিন্তু আজকে আমরা যেটা জানি যে সোমবার আজকে কিন্তু মূলত একটি নির্দেশনা বা যে একটু বিচারপতি AKM আসাদুজ্জামান ও তার যে বিচারপতি সৈয়দ এনামুত সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা মামলাদণ্ডিত আসামিদের দায় করা আপিল শুনানি শেষে একটি বিষয় ছিল। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে 2019 সালে 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালে 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন। তার মধ্যে যে 6 মাস আগে যিনি পালিয়েছেন, যে জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই বিষয়টা কিন্তু আসলে তারা মেনে নিতে পারছেন না, যে তারা আসলে এই 6 মাস হয়ে গেছে, তারপরও কেন আজকে সেই বিষয়টি জানানো হলো বা হলো। সেক্ষেত্রে শুনানিতে আপিল পক্ষের আজকে যে হাইকোর্টের যে বিষয়টি ছিল, সেটা হচ্ছে যে শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল না। তা দেখে আদালত বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় মুনতাসির আল জেমি 6 আগস্ট জেল থেকে পালিয়েছে। আমি একটু শিক্ষার্থী যারা আছেন এখানে, যারা বিক্ষোভ কর্মসূচি করছেন, তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই যে নজিরবিহীন, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই যে নজিরবিহীন জেল জানা হলো, এটা আসলে কি তারা এই আমাদের বা এত মাস শুনছিলেন হিমাদ্রি, যে মূলক শাস্তির দাবি কিন্তু জানিয়েছে এবং কি রাতভর হয়তো বা তাদের যে কর্মসূচি সেটা চলবে। পরবর্তী সংবাদের নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। হিমাদ্রি, নিশ্চয়ই আরিফ, আপনি থাকুন ওখানে, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনার কাছ থেকে কোনো আপডেট তথ্য পাবো আমরা। ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে, এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে, রক্ষা পাবে জনগণ। এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি। সন্ধ্যায় দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বিকেল 4টায় যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ওই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বলেও জানানো হয়। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের অনুরোধে জামায়াতের আমির স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও স্থগিত রাখতে সম্মত হয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে, রক্ষা পাবে জনগণও। আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপি সমাবেশ। সোমবার দুপুরের আগেই লোকে লোকারণ্য পৌর পার্ক। দুপুরে মঞ্চে ওঠেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। রাজশাহীতে সমাবেশে যোগ দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না। বন্ধু মুন্সিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাশীঘ্র সম্ভব বিদায় নেওয়া, তাহলে এই সরকারের সম্মানগত বিদায় নিতে পারবে, এদেশের জনগণও কিন্তু রক্ষা পাবে। ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপি সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের নতুন খেলা শুরু হয়েছে। নতুন খেলা জেনে শুনে অন্তর্বর্তী সরকার দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। কিছু দল বলছে, কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে সোমবার 10টি জেলায় সমাবেশ করেছে বিএনপি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ওই দিন বেলা 3টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আত্মপ্রকাশ হবে তরুণদের নতুন দলের। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত হবে নতুন দলের নাম। এই রাজনৈতিক দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়। এরই মধ্যে নতুন এই দলের নাম, জনগণের আকাঙ্ক্ষা সহ নানা বিষয়ে জরিপ করে সংগঠনটি। প্রায় 2 লাখ মানুষের অংশগ্রহণে বেশ কিছু পরামর্শ পেয়েছে তারা। নানা নামের প্রস্তাব সহ এসেছে দলের কার্যক্রম ও গণমানুষের চাওয়া সহ নানা বিষয়। ছাত্রনেতারা জানান, জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই ঠিক করা হবে নতুন দলের নাম। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। পরে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, বিগত সময়ে সংসদ ভবনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। এবার জনগণের অধিকার রক্ষার জন্যই নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয়
পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। 28শে ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আর্থিক খাতের সমস্যাগুলো কখনোই সঠিকভাবে চিহ্নিত করা হয়নি, তাই সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি বলেছেন খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবাহান। রাজধানীতে অর্থনীতির কৌশল নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সরকারের নীতি নির্ধারকদের অংশগ্রহণের আয়োজনে বলা হয় টেকসই অর্থনীতির জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন। অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণ বিষয়ে সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আয়োজনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা অংশ নেন। অর্থনীতিবিদরা বলেন, টেকসই অর্থনীতির জন্য এখন দরকার বড় সংস্কার। গার্মেন্টের উপর আমাদের এত বেশি নির্ভরতা, এটা আমাদেরকে পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে এক্সপোর্ট কনসেন্ট্রেটেড কান্ট্রি হিসেবে দাঁড় করিয়েছে। Do need negotiating capacity. There has to be a separate, cell. I think it can be in the Ministry of Commerce also. Competition Commission strengthen করতে হবে competition ensure করার জন্য। ইভেন আমাদের বেশ কিছু রেগুলেটরি রেজিম অথবা অর্গানাইজেশনকে তাদের প্রপারলি ফাংশন করতে পারে সেই জায়গাটা স্ট্রেংথেন করতে হবে। সো এই জায়গাগুলো আমাদের নিড টু বি কেয়ারফুল। অতীতে আর্থিক খাতের সংস্কারের কোনো সুপারিশ বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। দেশের আর্থিক খাতের সমস্যাগুলো কখনোই সঠিকভাবে নির্ণয় করা হয়নি, এজন্য প্রকৃত সমস্যা ধরা পড়েনি, তাই সমাধানের উদ্যোগগুলো টেকসই হয়নি। বিগত সরকারের সময়ে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। We need to be cognizant of all this and then utilize this as appropriate levers, bring efficiencies in these three things that I think are fundamental for our diversification enablers. বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের প্রতিশ্রুতি দেওয়া হয় অনুষ্ঠানে। আমাদের প্রোটেকশনিজম এমন জায়গায় চলে আসছে যে কি আসলে ওই এক্সপোর্ট লেডের গ্রোথের যে প্রিন্সিপাল যে চিন্তাগুলো আছে এখান থেকে আমরা সরে গেছি, যে ইম্পোর্ট লিবারালাইজেশন ছাড়া এক্সপোর্ট হবে না আমার মতে। ব্যাংক খাত ও শেয়ার বাজারে বড় সংস্কার আনার পরামর্শ দেওয়া হয় সেমিনারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আর মাত্র 5 দিন পরই পর্দা নামবে বইপ্রেমীদের প্রাণের মেলা অমর 21শে বইমেলার। শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বেচাকেনাও চলছে বেশ, এখনো প্রতিদিন আসছে নতুন নতুন বই। শেষের দিকে এসে জমে উঠেছে বইমেলা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলায় বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের মানুষের হাতেই বইয়ের ব্যাগ। প্রকাশকরা বলছেন, মেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। আমাদের এখানে 160% লোক বই কিনে, আমার মনে হয় পার্সেন্টেজটা বাড়ালে ভালো হয়। যেগুলো ভাইরাল যেগুলো লেখক আছে তাদেরকে, আর আসল যে লেখকগুলো তাদেরকে তো চিনেই না। লেখক পাঠক আড্ডায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে মিলন মেলায়। পছন্দের লেখককে সামনে পেলে অনেকেই তাদের হাতে সই করিয়ে নিচ্ছেন বই। এটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি, এবং যখন অক্টোবর মাসটা আসে তখন তো বই ছাপা শুরু হয়, তো তাড়াতাড়ি সবকিছু আসলে মানুষের তো মনের কোনো পরিধি নাই, কত রকম তার অনুভূতি। এটা একটা অনুভূতি আমি প্রকাশ করলাম। সবকিছু খুলে বলতে নেই, আবার যেগুলো বলার সেগুলো না বলতেও নেই। গল্প, কবিতা এগুলো তো আগে অনেক বেরিয়েছে, স্মৃতি কথা তো একটাই। মেলার শেষ সপ্তাহেও আসছে নতুন বই। এবারের মেলায় ভিন্নধর্মী গল্প, উপন্যাস, কবিতার প্রাধান্য দিয়েছেন লেখকরা। বাংলাদেশের জার্নালিজম প্রেক্ষাপটে এবং বাংলাদেশের জার্নালিজমকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এর চেয়ে আমি বলবো যে আরেকটা বেটার বই নাই। আমি চেয়েছি আমার মতো যেসব মানুষেরা আমার মতো করে এই রাস্তাটা পার হচ্ছে সেই সব মানুষের কাছে এই গল্পগুলো পৌঁছাক, যে গল্পগুলোর হয়তো সেই অর্থে সংবাদ মূল্য নেই, কিন্তু ভীষণ রকমভাবে মানবীয় মূল্য আছে। আমার যে অভিজ্ঞতা এবং তার পারিপার্শ্বিকতা এবং কল্পনা মিশ্রিত করে আমার এই উপন্যাস মোগাম সদরঘাট। তবে হকার ভিক্ষুকদের যন্ত্রণায় অতিষ্ঠ বইপ্রেমীরা কর্তৃপক্ষের এই বিষয়ে উদাসীনতায় হতাশা প্রকাশ করেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
ষষ্ঠবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের আয়োজনে হয়ে গেল বসন্ত উৎসব। বেলা ৩টা থেকে শুরু হয়ে উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা বয়ে আনতে টিএসসি প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত। দিনব্যাপী বসন্ত উৎসবে প্রাণ পেয়েছে বাংলার মাটি ও মানুষের চিরায়ত ঐতিহ্য। গ্রামীণ লোকজ মেলা যেন নগর জীবনের কোলাহলে হারিয়ে যাওয়া এক টুকরো শৈশবকে ফিরিয়ে এনেছিল। ঐতিহাসিক গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনে জমজমাট ছিল টিএসসি প্রাঙ্গণ। বসন্ত উৎসবের মেলায় আরও ছিল নাগরদোলা, বায়োস্কোপ উপভোগের সুযোগ। নারীদের ঐতিহ্যবাহী ও নান্দনিক অলংকার সামগ্রীও জায়গা করে নেয় এই মেলায়। যানজটের শহরে এমন গ্রামীণ মেলা উপভোগ করতে পেরে আনন্দিত দর্শনার্থীরা। আমি যখন এই উৎসবে আসলাম, এত মানুষ আর এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে আমার নিজে অনেক বিমোহিত। ঢাকার বুকে এমন গ্রামীণ মেলা আসলে তো দেখা যায় না। টিএসসির বুকে নাগরদোলা, বানর নাচ, পুতুল নাচ, তো দারুণ একটি আয়োজন। প্রতি বছরই আমার বেশ পছন্দের, এই বছরও এসে প্রচণ্ড ভালো লাগছে। ভিন্নধর্মীর নগর গ্রামীণ প্রতিপাদ্যকে সামনে রেখে এমন মেলা আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত মেলার আয়োজকরা। দেখা যাচ্ছে ঢাকার দূর দূরান্তে যেতে হয় একটা গ্রামীণ মেলা উপভোগ করার জন্য, কিন্তু আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে টিএসসিতে এই মেলাটাকে নিয়ে এসেছি। কালচারাল সোসাইটি প্রতি বছরই আমরা আয়োজন করি, এটা আমাদের একটা সিগনেচার ইভেন্ট হয়ে গেছে। আমরা মূলত বাংলা সংস্কৃতির ভেতরটাকে শেকড়কে উঠিয়ে নিয়ে আসতে চেষ্টা করি। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ময়মনসিংহে আহসান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডেল্টা পলিমার্সের রিটেলার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি রেস্টুরেন্টে ছিল আয়োজন। ময়মনসিংহ ৮ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেল্টা পলিমার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম। পরে ডিভিশনাল সেলস ম্যানেজার শিহাবুদ্দিন, ডিলার আল মনির ভূঁইয়া বক্তব্য রাখেন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার প্রায় অর্ধশত ডিলার, রিটেলার্স ও ভবন মালিক এতে অংশ নেন। রাজধানীর পূর্বান ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো 2 দিনব্যাপী নতুন ধরা একক আবাসন উৎসব। এবারে স্লোগান সবুজে গড়ি বসত মোরা, বৃক্ষ শোভিত নতুন ধরা। এর উদ্বোধন করেন নতুন ধরা অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান ও ডিএমডি মেরানি সাদি। উৎসব উপলক্ষে নতুন ধরায় প্লট বুকিং দিলে থাকছে ছাড়সহ নতুন ধরা এক্সপ্রেস, লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ। রাজধানীর শেরেবাংলা নগরের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিউবিটির ষষ্ঠ সমাবর্তন। সকালে জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ। বক্তব্য রাখেন বিউবিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এ.বি.এম. শওকত আলী। গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান একাডেমিক সাফল্যের জন্য এবং সমাবর্তনের সনদ প্রদান ছাড়াও কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট দেয়া হয়। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিল করতে দেশটির 1.5 লাখেরও বেশি নাগরিক একটি পার্লামেন্টারি পিটিশনে সই করেছেন। মাস্ক তার মায়ের সূত্রে কানাডার নাগরিক হয়েছেন। তাদের যুক্তি, মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, আর ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কানাডার স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে আসছেন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেখক ওয়ালিয়া রিড এই পিটিশনটিকে কানাডার হাউস অফ কমন্সে উত্থাপন করেন। নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ও মাস্কের সমালোচক চার্লি অ্যাঙ্গাসের অর্থায়নে এই পিটিশনটি পরিচালিত হয়।